প্রিয় দর্শক, আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, একটু জানাবেন কমেন্টে যে শুনতে পাচ্ছেন। আমরা ১ মিনিট সময় নেব, তারপরে শুরু করব। শোনা যাচ্ছে আমার কথা? যারা Facebook এ শুনছেন, আমি YouTube থেকে দেখতে পাচ্ছি যে বলছেন শুনতে পাচ্ছেন। Facebook এ যারা আছেন শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আ সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আম আজকের এই আলোচনায় গল্পকথায় আমরা কথা বলব গণতন্ত্র পুনরুদ্ধার, আওয়ামী লীগ ও ছাত্রলীগের যুগপৎ কর্মসূচি নিয়ে। বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেটাই আমরা আজকে বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে আছে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ইনান। সাদ্দাম, ইনান, আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমেই আমি আসলে প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে যে প্রশ্নগুলো পেয়েছি সেই প্রশ্নগুলোর ভিত্তিতেই আমাদের আজকের আলোচনা সাজানো হয়েছে এবং এর পাশাপাশি যারা আগে প্রশ্ন করার সুযোগ পাননি, এই লাইভের মধ্যেই আপনারা প্রশ্ন করতে পারবেন। তবে আগে যে প্রশ্নগুলো আমরা পেয়েছি সেই প্রশ্নগুলো থেকে আমরা আলোচনায় যাচ্ছি সরাসরি। সেটা হচ্ছে, প্রথমেই আমরা আ সাদ্দামের কাছে যাব। সাদ্দাম, আপনি একটু বলবেন যে প্রথমেই আমাদেরকে যে আজকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রাজনৈতিক পরিস্থিতিটাকে আপনারা কিভাবে দেখছেন, কিভাবে মোকাবেলা করছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষেপে একটু যদি বলেন। বাংলাদেশের সার্বিকভাবে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কোনো কিছুই নেই এবং একই সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এক ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডকে প্রশ্রয় প্রদান করা হচ্ছে। মানুষের স্বস্তি, নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটি বিপর্যস্ত বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে। আমরা মনে করি যে বাংলাদেশ একই সঙ্গে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, একই সঙ্গে একটি ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থা এবং একই সঙ্গে একটি উগ্র ধর্মীয় ঝুঁকির মধ্যে বাংলাদেশ মধ্যে রয়েছে এবং সে কারণেই বাংলাদেশের জনগণ ক্রমান্বয়ে গণতন্ত্রের দাবিতে হোক, সেটি মানুষের নিরাপত্তার দাবিতে হোক, সেটি সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে হোক, বাংলাদেশের মানুষ কিন্তু ক্রমান্বয়ে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছে। কারণ এটি বাংলাদেশের মানুষের একটি কমন ইন্টারেস্টে পরিণত হয়েছে যে এই সরকার থাকা মানেই, যেমন মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপিত করে রাজাকারদের দর্শনকে নিয়ে আসা, এই সরকার থাকা মানেই গণতন্ত্রকে অপ্রাসঙ্গিক করে দেয়। এই সরকার থাকা মানেই জনগণের যে ক্ষমতায়নের ধারণা রয়েছে বাংলাদেশের মানুষের, সেটিকে এক ধরনের বিচ্ছিন্ন করে দেয়া। তো এবং বিশেষ করে আমাদের তরুণদের কথা যদি আমরা বলি, যে আমাদের তরুণরা তো সবাই একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করেছিল, শিক্ষা, কর্মসংস্থান, মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চেয়েছিল এবং আজকে বাংলাদেশে কি হচ্ছে? আজকে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষা নির্বাসনে চলে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো উগ্রবাদী ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করার চারণভূমিতে পরিণত হয়েছে এবং যে চাকরি, যেটি বিশেষ করে শেখ হাসিনা সরকার তরুণদের যে আস্থা অর্জন করেছিলেন, কনফিডেন্স পেয়েছিলেন, সেটি হচ্ছে যে কর্মসংস্থানের নিশ্চয়তা। বিশেষ করে সরকারি চাকরিতে মেধাভিত্তিক, যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া তিনি অবারিত করতে পেরেছিলেন। আজকে বাংলাদেশে কিন্তু সরকারি চাকরির বিজ্ঞাপন নেই বললেই চলে এবং বেসরকারি খাত, বিশেষ করে কলকারখানা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতির যে ১২টা বেজে গেছে, সে কারণে সরকারি চাকরি আর কয়জনই বা করবে? যে কারণে লেখাপড়া শেষ করে ছেলে মেয়েদের এক ধরনের বাধ্যতামূলক বাস্তবতা হচ্ছে যে সে বাধ্যতামূলক বেকারে পরিণত হবে। এই বিষয়গুলো নিয়ে ছেলে মেয়েদের মধ্যে শঙ্কা রয়েছে এবং একই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় আপনি ছাত্র জীবনে আপনার রাজনৈতিক মত প্রকাশ করছেন, কথা বলছেন, অধিকার প্রয়োগ করছেন, সেটির কারণে আপনি আপনার ভবিষ্যতে যে সরকারি চাকরি রয়েছে কিংবা আপনি কোথাও নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, সেটি এক ধরনের ভেস্তে যাওয়ার যে আশঙ্কা, সেটি কিন্তু বাংলাদেশে আজকে নতুন করে আবার এই বাস্তবতাটি তৈরি হয়েছে। তো সার্বিকভাবে আজকে ছেলেমেয়েরা একটি শঙ্কার মধ্যে রয়েছে, সাধারণ মানুষ একটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এবং আমরা বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করি, যারা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সম্পন্ন সমাজ চেতনা আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই এবং গত ১৫ বছরে বাংলাদেশের যে ধারাবাহিকতা, বাংলাদেশ তো সত্যিকার অর্থেই, এটি তো দলীয় বক্তব্য নয়, বাংলাদেশ ডেভেলপমেন্ট মিরাকলে পরিণত হয়েছিল। বাংলাদেশ এক ধরনের ট্রিলিয়ন ডলার ইকোনমির দিকে যাচ্ছিল। বাংলাদেশের ৭০০ মার্কিন ডলারের মাথাপিছু আয়, ৩,০০০ মাথাপিছু আয় মার্কিন ডলারের কাছাকাছি আমরা চলে যেতে সক্ষম হয়েছিলাম। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা মাত্র ৪০% থেকে আমরা 100% এর কাছাকাছি আমরা চলে গিয়েছিলাম, বেশিরভাগ মানুষকে বিদ্যুৎ সক্ষমতার আওতায় নিয়ে আসা। আজকে কিন্তু সম্পূর্ণ বিপরীত অবস্থা বিরাজ করছে। ছাত্রদের কথা যদি বলি, এই সরকার এমন একটি সরকার যারা মবের কাছে আত্মসমর্পণ করে এইচএসসির মতো একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতেও
ব্যর্থ হয়েছে। আমাদের ছোট ছোট বাচ্চারা এই সরকারের ব্যর্থতার বলি তো আমাদের ছোট ছোট বাচ্চারা হচ্ছে। শেখ হাসিনা সরকার টানা 15 বছর 400 কোটি বই দিয়েছে, বছরের প্রথম দিনে বই উৎসব। এটি তো একটি অসাধারণ একটি রাষ্ট্রীয় সাফল্য। এটি তো আওয়ামী লীগের সাফল্য, শেখ হাসিনা সরকারের সাফল্য, এটির চেয়ে সবচেয়ে বড় কথা এটি বাংলাদেশের সাফল্য। আর অথচ আজকে 700 কোটি টাকা ব্যয় বাড়িয়েছে, অথচ আজকে আমরা ফেব্রুয়ারির 1 তারিখে আলাপ করছি, বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কিন্তু ছোট ছোট বাচ্চারা ক্লাস 1-এ পড়ে, 2-এ পড়ে, 3-এ পড়ে, নতুন বইয়ের গন্ধ তাদের সবসময় আমোদিত করে, আনন্দিত করে, আহ্লাদিত করে। আজকে কিন্তু ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা আজকে বই পড়ার আনন্দ থেকে বঞ্চিত আছে। একটা ন্যূনতম বই দেওয়ার সক্ষমতা এদের নেই। আর এটা করবে, সেটা করবে, সংবিধান সংস্কার করবে, অথচ জনগণের ন্যূনতম ম্যান্ডেট এদের নেই। প্রত্যেকটি মুহূর্তেই এই কমিটির পর কমিটি গঠন করছে, এটা করছে, সেটা করছে, কিন্তু বাংলাদেশের মানুষের যে সমস্যার সমাধান করা কিংবা সত্যিকার অর্থে সমস্যার সমাধান করা তো এদের উদ্দেশ্যও নয়। তারা যে উদ্দেশ্য যেটি বাস্তবায়ন করতে চেয়েছিল, সেই লক্ষ্যেই তো তারা আজকে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে ক্রমান্বয়ে তারা ধাবিত করে দিচ্ছে। যে কারণে আমরা মনে করি যে আজকের যে লড়াইটি, এই লড়াইটি শুধুমাত্র আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার লড়াই নয়। আমরা মনে করি যে এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এটি বাংলাদেশের অস্তিত্ব পুনঃপ্রতিষ্ঠার লড়াই, এবং এটি রাষ্ট্রীয় কর্মকাণ্ডকে এরা এতটাই এক ধরনের ছেলে খেলার বিষয়ে পরিণত করেছে, কূটনীতিকে এত ধরনের এক ধরনের ছেলের হাতের মোয়ার বিষয়ে পরিণত করেছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়টিও কিন্তু একটি ঠুনকো বাস্তবতায় পরিণত হয়েছে। এই সরকারের না থাকতেছে জনগণের সমর্থন, এবং এই সরকারের আন্তর্জাতিক কোনো গ্রহণযোগ্যতাও থাকছে না। আমাদের নারীরা আজকে, নারীদের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকটি মুহূর্তেই খর্ব হচ্ছে। আমাদের মেয়েরা সাপে চ্যাম্পিয়ন হয়ে আমাদের গোটা বাংলাদেশকে আনন্দিত করতো। আজকে কিন্তু বাংলাদেশের ছোট ছোট মেয়েরা তাদের গ্রামে গঞ্জে মফস্বলে সেই খেলার মতো পরিবেশটি কিন্তু থাকছে না। এক ধরনের যে মোরাল পুলিশিং, এটা গোটা বাংলাদেশে আজকে বিরাজ করছে। তো আমরা মনে করি যে এই সরকারের পতন না ঘটিয়ে আসলে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, প্রগতিশীলতা কিংবা তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করা আসলে সম্ভব নয়। আচ্ছা, আমি মানে অন্যান্য প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু আজকে প্রথমে মানে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি শুধুমাত্র 5ই আগস্ট থেকে না, 5ই আগস্টের আগে থেকেও আমরা বেশ কিছু অভিযোগ শুনতে পাচ্ছি। প্রথমে ওই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে আমি ইনান, আমি আপনার কাছে যাব। মানে আমরা সবাই জানি যে বাংলাদেশ ছাত্রলীগ কবে শুরু হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী একটি সংগঠন। যে সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সামনে থেকে অংশগ্রহণ করে আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। শুধু তাই না, স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন আন্দোলন সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধার ও সমুন্নত রাখার লড়াইয়ে গত 76 বছর ধরে অগ্রসর ভূমিকা পালন করে আসছে। ঠিক আছে? এরপর এই ইউনূস সরকার সে ক্ষমতায় দখল করার পর থেকেই হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ করে, এবং যেকোনো অবস্থাতেই হোক ছাত্রলীগ এখন পর্যন্ত সক্রিয় আছে। ঠিক আছে? এর জন্য অভিনন্দন ছাত্রলীগকে। এবং এই ভাষার মাস শুরু হওয়ার আগেও আমরা দেখেছি যে ছাত্রলীগের 2 জন শহীদ হয়েছে জয় বাংলা স্লোগান লিখতে গিয়ে দেয়ালে। এই অবস্থায় আপনারা কিভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন? আমি একটু সরাসরি এটা একটু আপনার কাছে প্রশ্নটা ছুড়ে দিই, তারপরে আমরা অন্যান্য প্রসঙ্গগুলোতে যাব। জি, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ভাষার মাসের রক্তিম শুভেচ্ছা। দেখুন, আজকে এমন একটি সময় আমরা কথা বলছি যখন দেশে বাক স্বাধীনতা বলতে আসলে কিছুই অবশিষ্ট নেই। এমন একটি সময় আমরা কথা বলছি যখন দেশে আইনের শাসন বলতে কিছুই অবশিষ্ট নেই। এমন একটি সময় দাঁড়িয়ে আমরা কথা বলছি যখন দেশে শিক্ষার অধিকার বলতে আসলে কিছুই আর অবশিষ্ট নেই। আমি আপনার কথার সাথে প্রাসঙ্গিক রেখেই বলতে চাই, গত ৭৬-৭৭ বছরের পথ চলায় এই দীর্ঘ সময়ে বাংলাদেশ ছাত্রলীগকে বিভিন্ন সময় দাবিয়ে রাখার জন্য, দমিয়ে দেওয়ার জন্য নানান অপচেষ্টা হয়েছে। পাকিস্তান পিরিয়ডে সেই জালিম সরকার আমাদের এই সংগঠনকে নিষিদ্ধ করেছিল, ব্যান করেছিল, কিন্তু তারা কিন্তু নিষিদ্ধ করে আমাদের থামিয়ে রাখতে পারেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া এই সংগঠনটি সকল প্রতিবন্ধকতার বেড়াজালকে ছিন্ন করে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে এই জাতিকে, এই দেশকে নেতৃত্ব দিয়ে দেশমাতৃকাকে লাল সবুজের পতাকা এনে দিয়েছিল ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। ৭৫ পরবর্তী সময়ে ৯১ পর্যন্ত দেশে গণতান্ত্রিক নির্বাচন হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগই শেখ হাসিনার নেতৃত্ব দিয়ে এদেশে গণতন্ত্রকে কায়েম করেছে।
96-তে সেই অবৈধ নির্বাচনকে বাতিল করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। 2001 থেকে 6 সময় দেশকে যখন জঙ্গিবাদী একটি রাষ্ট্রে পরিণত করার নীল নকশা আমরা দেখেছি, এই ছাত্রলীগই কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশের মুখপাত্র হয়ে কথা বলে, রাজপথে লড়াই করে, সংগ্রাম করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের 21,000 নেতাকর্মীর জীবনকে বিলিয়ে দেওয়ার মাধ্যমে এই দেশকে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর সাফল্যময় রাষ্ট্রের সোপানে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছে। এখনো আমরা দেখছি ছাত্রলীগকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এই খুনি, জালিম, জুলুমকারী, অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, জঙ্গিবাদী, ফ্যাসিস্ট উপমায় মানে তকমা দিয়ে শেষ করা যাবে না, এতটা জঘন্য এই সরকার জবরদখল করে ক্ষমতা দখলকারী। তারা ছাত্রলীগকে নিশ্চিহ্ন করার জন্য নিষিদ্ধ নামক একটি খেলায় মেতেছেন। কিন্তু আপনার কথার মধ্যে আমার উত্তর রয়েছে, এরপরও ছাত্রলীগ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই ছাত্রলীগের শক্তি, দিস ইজ দ্য পাওয়ার। এবং তাদের এই স্টেট স্পন্সর টেরোরিজমের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বুক চিতিয়ে তাদের লড়াই অব্যাহত রেখেছে এবং রাখবে। আজকে আমাদের প্রত্যেকটি কর্মী সংগঠনের শীর্ষ নেতায় পরিণত হয়েছে। আমি সেলুট জানাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সেই সকল নেতাকর্মীদেরকে যারা এই দুঃসময় যে যেভাবে পারছে প্রতিরোধের স্পৃহা হৃদয় নিয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, কথা বলছে। আমার কোন নেতাকর্মী হয়তোবা রাজপথে নামছে, আমার কোন নেতাকর্মী হয়তোবা দেয়ালে জয় বাংলা স্লোগান লিখছে, আমার কোন নেতাকর্মী হয়তোবা দেয়ালে শেখ হাসিনাতেই আস্থা লিখছে, আমার কোন নেতাকর্মী হয়তোবা দেয়ালে শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ আসবে লিখছে, আমার কোন নেতাকর্মী হয়তোবা দেয়ালে দেয়ালে পুলিশ হত্যার বিচার চাই, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীদের হত্যার বিচার চাই লিখছে, আমার কোন নেতাকর্মী হয়তোবা লিখছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমার ছাত্র ভাইদের হত্যা করে দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে কায়েম করার ষড়যন্ত্র আমরা মেনে নেব না। যে যেভাবে পারছে প্রতিবাদ করছে, কিংবা কেউ ফেসবুকের কিবোর্ডে লিখছে, যে যার জায়গা থেকে কিন্তু এগিয়ে এসেছে। এটাই আসলে ছাত্রলীগের শক্তি, এটাই মুজিববাদের শক্তি, এটাই 71-এর শক্তি, এটাই হার না মানার শক্তি, এটাই দাবায় রাখতে না পারার শক্তি। এবং এই শক্তিতে বলিয়ান হই আমি বিশ্বাস করি ছাত্রলীগের নেতাকর্মীরা যুগে যুগে, কালে কালে, সময়ে সময়ে, স্রোতের বাঁকে বাঁকে এই দেশকে, এই জাতিকে সবসময় আলোর পথ দেখিয়েছে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আমার হাজার হাজার বললেও ভুল হবে, লক্ষ লক্ষ নেতাকর্মী যখন ক্লাসে যেতে পারছে না, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী যখন পরীক্ষা দিতে পারছে না, আমার হাজার হাজার নেতাকর্মীর যখন সনদ বাতিল করা হচ্ছে, একটি ছেলে, একটি মেয়ে তার জীবনে খুব কাঙ্ক্ষিত স্বপ্ন একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সে তার গ্রাজুয়েশন সম্পন্ন করে, সেই স্বপ্নকে যখন নিমিষেই হয়তোবা ছাত্রলীগের কোন কর্মী ছিল, নেতা ছিল, আজ থেকে 2 বছর, 3 বছর, 4 বছর আগে সে তার শিক্ষা জীবন সমাপ্ত করেছে, তাদের সনদ বাতিল করা হচ্ছে। কি অপরাধ তাদের? এই তথাকথিত মুখোশধারী, লেবাসধারী সরকারের দালালেরা তারা বলছে ও ছাত্রলীগের কর্মী ছিল, এটাই তার অপরাধ। এই অপরাধে যেভাবে আমার হাজার হাজার ভাইদের, বোনদের সার্টিফিকেট পর্যন্ত বাতিল করা হচ্ছে, এরপরও কি দাবিয়ে রাখতে পেরেছে? দমিয়ে রাখা যাচ্ছে? যাবে না। আমার নেতাকর্মীদের জয় বাংলা লেখার অপরাধে আমার ভাইদের, আমার বন্ধুদের, আমার অগ্রজদের, অনুজদের বেদমভাবে প্রহার করা হয়েছে। আমার 2 ভাইকে তো কুপিয়ে মেরেই ফেলা হলো। তাতে কি দেয়ালে দেয়ালে জয় বাংলা লেখা থামাতে পেরেছে? ছোট্ট শিশু আজকে চিৎকার করে ওঠে, আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে জয় বাংলা। ছোট্ট শিশুর মুখে আমরা আজকে শুনি জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো কিভাবে ভেঙেছে, কিভাবে ধানমন্ডি 32-এর বাড়ি পোড়ানো হয়েছে আমরা কিন্তু দেখেছি। ধানমন্ডি 32 পুড়িয়েই কি বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করা যাবে? 32-এর ইতিহাস মুছে ফেলা যাবে? যাবে না। তেমনি ছাত্রলীগকে নিষিদ্ধ করেও ছাত্রলীগের ইতিহাস মুছে ফেলা যাবে না। ছাত্রলীগ সবসময় এদেশের শিক্ষার্থীদের নিয়ে কাজ করে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। ছাত্রলীগ সবসময় এদেশের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে প্রতিরোধের ভাষা হয়ে গর্জে উঠেছিল। এদেশের কৃষক, শ্রমিক, তরুণ, যুবার মুখের ভাষা হয়ে ছাত্রলীগই প্রথম স্লোগান তুলেছে। এবারও ছাত্রলীগ সেই ধারা অব্যাহত রেখেছে এবং আমি অবনত মস্তকে, কৃতজ্ঞ চিত্তে আমার ছাত্রলীগের সেই সব নেতাকর্মী ভাইদেরকে সেলুট জানাই, শ্রদ্ধা জানাই, সালাম জানাই, যারা এই দুঃসময়েও আমার এই সংগঠনের ঝান্ডা বহন করে চলেছে।
আমি অন্তত বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে এবং আমার এই সংগঠনের সকল অগ্রজদের পক্ষ থেকে এবং এই সংগঠনের সকল নেতাকর্মীর পক্ষ থেকে এই মুহূর্তে আমার যেই ভাইয়েরা বুক চিতিয়ে লড়াই করছে তাদেরকে সশ্রদ্ধ চিত্তে সালাম জানাচ্ছি। অনেক ধন্যবাদ ইনান। আমি মূল আলোচনা আমাদের আজকে যেই আমাদের আন্দোলন কর্মসূচি যা নিয়ে কথা বলার কথা, তার আগে আমি যখন এই অনুষ্ঠানের কথা প্রচার করলাম, একটা প্রশ্ন আমরা বারবার পাচ্ছি, বারবার আসছে আমার কাছে, সেটা হচ্ছে যে ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকলো কিভাবে? মানে একজন সংখ্যা ধরে বলছে যে ৭৩ জন। আমি জানি না কিভাবে গণনাটা হয়েছে বা কিভাবে আসলে মানে ফিল্টার করছে কারা হেলমেট ছিল না ছিল। এখন এই প্রশ্নটার উত্তর আমাদেরকে দিতে হবে যে আমরা কিভাবে আসলে ছাত্রলীগ ঢুকলো। এখন আমি আসলে ওপেন করে দিচ্ছি প্রশ্নটা, মানে সাদ্দাম, ইনান, আপনারা যেই কে উত্তর দিতে চান প্রথমে আমি একটু শুনতে চাই আপনাদের কাছ থেকে। ধন্যবাদ। আমাদের তো আমরা স্বাভাবিকভাবেই দুজনেই হ্যাঁ, দুজনেই আপনারা প্রেসিডেন্ট বলুন। বলেন। আমরা সাদ্দামের কাছ থেকে শুনে নেই। হ্যাঁ। স্বাভাবিকভাবেই আমাদের প্রেসিডেন্ট বলুক আগে। পথ চলায় তো অবশ্যই ত্রুটি বিচ্যুতি হয়েছে। সাংগঠনিক সীমাবদ্ধতা কিছু ক্ষেত্রে অবশ্যই ছিল। এবং এক ধরনের ইনফিল্ট্রেশন ঘটা, এক ধরনের এন্ট্রান্স ইন ডিসগাইজ, এক ধরনের ছদ্মবেশে অনুপ্রবেশ করা, এ ধরনের ঘটনাও ঘটেছে। এবং এটির পেছনে যে বাস্তবতাটি রয়েছে সেটি হচ্ছে যে বিশেষ করে স্বাধীনতা বিরোধী মৌলবাদী সংগঠনটির ইসলামী ছাত্র শিবির, যারা যুদ্ধাপরাধের দায়ে সম্পৃক্ত এবং বাংলাদেশের মৌলবাদী রাজনীতির প্রধানতম পৃষ্ঠপোষক যারা, তারা কিন্তু তাদের সাংগঠনিক কৌশলই কিন্তু হচ্ছে যে অন্য সংগঠনের অভ্যন্তরে এ ধরনের অনুপ্রবেশটি করা। এবং এটি বাংলাদেশ ছাত্রলীগের ক্ষেত্রেই শুধু নয়, আমরা কিন্তু প্রগতিশীল অন্যান্য অপরাপর ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রেও কিছু বাস্তবতা রয়েছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর ক্ষেত্রেও কিছু বাস্তবতা রয়েছে, সাংবাদিক সমিতির ক্ষেত্রেও কিছু বাস্তবতা রয়েছে। তো এটি হচ্ছে একটি সাংগঠনিক, বাংলাদেশ ছাত্রলীগ তো স্বাভাবিকভাবে একটি ওপেন ছাত্র সংগঠন। তো আমাদের যেটি হয় সেটি হচ্ছে যে আমরা তো বাংলাদেশের সকল ছাত্র সমাজের জন্য আমাদের সংগঠনটি উন্মুক্ত থাকে, যারা আমাদের বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রাম, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে চায়, তাদের সবসময় আমরা সংগঠনে আমরা স্বাগতম জানাই। কিন্তু আমরা মনে করি যে আমাদের আসলে এই স্ক্রিনিং প্রসেসটি আসলে রিভিজিট করার সুযোগ রয়েছে, কারণ যেহেতু এটি ঘটছে সময়ের হেরফেরে নানা সময় এটি ঘটেছে, এটির কারণে স্বাভাবিকভাবে আমাদের কর্মপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা সবসময় থাকে। এবং আজকে তো এটা আমাদের মুখ থেকে বলার প্রয়োজন নেই, তাদের মুখ থেকেই তো এটি আমরা শুনতে পাচ্ছি। তো আমরা মনে করি যে বাংলাদেশ ছাত্রলীগ, আমরা অবশ্যই এই জায়গা থেকে আরো সতর্ক ভূমিকা পালন করার সুযোগ রয়েছে এবং আমরা সেই কারেকশন গুলো আমরা বিশ্বাস করি যে আমাদের সংগঠনে অবশ্যই অ্যাডজাস্ট করা হবে। আচ্ছা, শেখ ইনান, আপনি একটু বলেন। জি, ধন্যবাদ। দেখুন, আমি এই জায়গাটায় যেই পয়েন্টটি উল্লেখ করব, বাঙালি কিন্তু খুব সরল চরিত্রের, বাঙালি খুব উদার মনা একটি জাতি। আমরা বাঙালি খুব আপ্যায়ন পরায়ণ, অতিথি পরায়ণ, মানুষকে কাছে টানার মানসিকতা ধারণ করে। যারা প্রকৃত বাঙালিয়ানা চেতনায় বিশ্বাস করে, বাঙালির সংস্কৃতিতে বিশ্বাস করে, তারা কিন্তু একটু মনটা বড় হয়, হৃদয়টা বড় হয়, তারা যে কাউকে সহজেই বিশ্বাস করে আপন করে নিতে চায়। তো আমরা সেই পলাশী থেকে যদি ঘাটি, একটু ইতিহাসটা ঘেটে দেখি, আমরা মির্জাফরকে দেখেছি, মির্জাফরের শেষ পরিণতিও দেখেছি। আমরা ৭৫-এর মোস্তাককে দেখেছি, আমরা মোস্তাকের পরিণতিও দেখেছি। আমরা এই ২৪-এ নব্য মির্জাফর, নব্য মোস্তাকদেরও ইতিমধ্যে খুঁজে পেয়েছি, দেখেছি, চিহ্নিত করতে পেরেছি। তারা নিজেরাই আত্মপ্রকাশ করেছেন, তারা বীর দর্পে বলছেন আমরাই এ যুগের মির্জাফর, আমরাই এ যুগের মোস্তাক। তো আসলে আমি এই জায়গাটিতে দর্শকদের উদ্দেশ্যে, আমার যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রাখছি, বা আমার ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে, যে আমার ছাত্রলীগের কোনো ভাইকে, বোনকে, বন্ধুকে যদি কোটি টাকাও দেওয়া হয় যে তোমাকে ছাত্র শিবিরের রাজনীতি করতে হবে ইন ডিসগাইজ, আই ক্যান অ্যাসিওর ইউ, আমার ছাত্রলীগের কোন নেতাকর্মীকে আপনি এই পথে নিতে পারবেন না। কেন পারবেন না? দিস ইজ দ্য পাওয়ার অফ মুজিববাদ। পিতা মুজিবের আদর্শ তো আমার হৃদয়ে, আমাকে তো বললেই আমি অন্য আদর্শের ছায়াতলে যেতে পারবো না, যেটা আমি সম্পূর্ণ বিরোধী। তারা যেই আদর্শকে ধারণ করে সেটি তো আমার আদর্শের সম্পূর্ণ বিরোধী। এতটা বিরোধিতার একটি জায়গায় এসে ছলনা করে, কপটতার আশ্রয় নিয়ে, চাটুকারিতার আশ্রয় নিয়ে কিভাবে তারা
আমার সংগঠনের মধ্যে ছোট 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 খুব ছোট জায়গায় ঢুকে থাকে, এটি তো তাদের প্রতারণা এক প্রকার। দিস টোটালি ফ্রড 420। আজকে উপদেষ্টা ফারুকী সাহেবের 840-এর মতো বলতে হয়, প্রকৃত 420 840 তো এরা। সুতরাং আমরা বলতে চাই সামনের দিনেও আমাদেরকে আরো সতর্ক হতে হবে। জাতির পিতা 75-এ এই মোস্তাকদের মতো মানুষদের বিশ্বাস করে ভুল করেছিলেন, এই যুগে আমাদের মধ্যে থেকেও এরা ক্ষতি করার চেষ্টা করেছে। সামনের দিনে অবশ্যই যারা যে পর্যায়ে বাংলা ছাত্রলীগকে নেতৃত্ব দিচ্ছি দেব, তারা এই বিষয়গুলোকে ব্যাপকভাবে মাথায় রাখতে হবে। এই অনুপ্রবেশের বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং কাজ করতে হবে। ইনান, এটার সাথে আমি একটু ফলো আপ প্রশ্নটা আমি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নিপীড়ন চালিয়েছে এরকম একটা প্রচারণা কিন্তু শিবির চালাচ্ছে, ব্যাপকভাবেই চালাচ্ছে, মানে সাধারণ ছাত্রছাত্রীদের উপর যে নির্যাতন চালিয়েছে। এখন এই ব্যাপারে মানে আপনাদের বক্তব্যটা কি? দেখুন, তো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিকর, বিভ্রান্তিমূলক, অনভিপ্রেত একটি বক্তব্য। আজকে যে মানুষটিকে নিয়ে আপনি স্টুডিওতে কথা বলছেন, জনাব সাদ্দাম হোসেন, সে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাসে 28 বছর পরে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি ছাত্রলীগকে পছন্দ নাই করত, তাহলে ডাকসুতে অধিকাংশ পদে, অধিকাংশ কি মোর দ্যান 90% পদে ছাত্রলীগের সমর্থিত প্রার্থীদেরকে কেন ভোট দিয়েছে তারা? নিশ্চয়ই কারণ ছিল, কারণ তারা ছাত্রলীগকে পছন্দ করেছে বলেই তো সেই ভোটটা দিয়েছে। পরবর্তী সময় শিক্ষার্থীরা ছাত্রলীগের ছায়াতলে, ছাত্রলীগের সংস্পর্শে, ছাত্রলীগের সাথে থেকেই এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা পড়াশোনায় মনোনিবেশ করেছে, তারা পড়াশোনা করেছে, শিক্ষার একটি সুন্দর পরিবেশ ছাত্রলীগ সবসময় বজায় রেখেছে, শিক্ষার্থী তাদের অধিকার নিয়ে পড়াশোনা করেছে, হলে থেকেছে। আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই পরিবেশ তো নেই। আমার বাংলাদেশ ছাত্রলীগের 2000-এর অধিক নেতাকর্মী আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। এর জবাব আমাকে কে দেবে? আমি এর জবাব চাই। আজকে যারা প্রশাসন পরিচালনা করছেন, আজ হোক কাল হোক, এই জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে যে আমার ভাই আমার বোন কেন ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। এটা কি পৃথিবীর কোন সভ্য দেশে হতে পারে? ইজ ইট পসিবল? বাংলাদেশের সংবিধান 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমার 72-এর যে সংবিধান, সেই সংবিধানে স্পষ্ট উল্লেখ রয়েছে শিক্ষা তো একটি মৌলিক অধিকার ভাই। জাতিসংঘ সনদ দেখেন আপনি, ইউএনএইচসিআর, শিক্ষা তো একটি বেসিক হিউম্যান রাইটস অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইউ শুড হ্যাভ টু এনশিওর ইট। ইউ ডু নট হ্যাভ এনি রাইট টু ভায়োলেট মাই বেসিক রাইট। আপনাকে এই অধিকার কেউ দেয়নি। আপনি কিসের জোরে, কিসের বলে আমার ছাত্রলীগের ভাইদের বোনদেরকে ক্লাস পরীক্ষা যেতে দিচ্ছেন না? আমাদের বলেন আমরা নিপীড়ন করেছি, কবে কখন এরকম হয়েছে? আমি তো ব্যক্তিগতভাবে আমি আইন বিভাগের শিক্ষার্থী ছিলাম। আজকে আমার স্যার, আমি স্যারই বলবো, কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিখিয়েছেন এই প্রেক্ষাপটেও, যখন একদিন তার কাছে আসিফ নজরুল স্যার সম্পর্কে যে কোনো একটি কথা বলেছি, তিনি বলছেন তোমার ডিপার্টমেন্টের টিচার, ভদ্রতা শিখবা, কারা কি করছে সেটা দেখে নিজেদের পরিবর্তন করো না। ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষকের প্রতি সম্মান থাকবে, থাকতে হবে। শিক্ষক ভালো না খারাপ সেটা ভিন্ন বিষয়, শিক্ষককে শিক্ষক হিসেবে দেখবা। এই যে শেখ হাসিনার শিক্ষা, এই শেখ হাসিনার শিক্ষাটা তো আমরা ধারণ করি। এই স্যার আমাদের ক্লাস করিয়েছেন, তিনি তো বরাবরই বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন। কোনোদিন কি তার সাথে কোনো অসদাচরণ করেছে ছাত্রলীগের ছেলেমেয়েরা? আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়, শত শত শিক্ষক, 100 শিক্ষক ক্লাস করাতে যেতে পারছেন না, পরীক্ষা নিতে যেতে পারছেন না। কেন? তারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি নিয়ে খোলাখুলি কথা বলেন, স্পষ্টত তারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির পাশে দাঁড়িয়েছেন। এটিই তাদের অপরাধ। আমার বিভাগে এই যে আজকের তথাকথিত উপদেষ্টা জনাব মাহফুজ আলম, উনি করেছেন, কোনোদিন কেউ তাকে ক্লাস করতে বাধা দিয়েছে, পরীক্ষা দিতে বাধা দিয়েছে? এগুলো তো আমাদের শিখানো হয়নি। এই সংগঠন ছাত্রলীগ তো এগুলো কাউকে শিখায় না। বঙ্গবন্ধু কন্যা তার ছাত্রলীগকে এগুলো শিখাননি। বঙ্গবন্ধুর চেতনার ছাত্রলীগ তো এই শিক্ষায় বিশ্বাস করে না। তাহলে আজকে কারা আমাদের বিরুদ্ধে এই মিথ্যা প্রপাগান্ডা গুলো ছড়াচ্ছে? তারাই ছড়াচ্ছে যারা একদিন ছদ্মবেশে আমাদের মধ্যে থেকে সংগঠনের নানা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে, সংগঠনকে বদনাম করার চেষ্টা করেছে, যারা সংগঠনের ভিতরে থেকে বিভিন্নভাবে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন পরিপ্রেক্ষিতে
বিভিন্ন সিচুয়েশনকে স্যাবোটাইজ করার চেষ্টা করছে, তারাই তো এই বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। অনেক ধন্যবাদ ইনান। আমরা এবারে একটু মূল প্রসঙ্গে ফেরত যাই। আমরা জানি কোন একটা জায়গা থেকে ইকো আসতেছে। আচ্ছা, মূল প্রসঙ্গে ফেরত যাই। আমরা জানি যে আমরা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিন, দিন খারাপ হচ্ছে। এখন কর্মসংস্থান কমছে মানুষের, দ্রব্যমূল্য বাড়ছে, বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে। এমত অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই আন্দোলন কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচি বাস্তবায়নে সহযোগী সংগঠন হিসাবে এগিয়ে এসেছে বাংলাদেশ ছাত্রলীগও। সো আমার পরবর্তী প্রশ্নটা সাদ্দাম আপনার কাছে। আপনাদের প্রস্তুতি কেমন? আন্দোলন আমরা ইতিমধ্যে জানি যে শুরু হয়ে গেছে আন্দোলন। অনেক জায়গায় আমরা ভিডিও দেখতে পাচ্ছি যে লিফলেট বিতরণ চলছে। আপনাদের প্রস্তুতি কেমন? কর্মকাণ্ড কেমন চলছে? একটু আপডেট দিবেন। বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত যে কর্মসূচি, সেটি আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সংহতি প্রকাশ করেছি। কারণ আমাদের এই জবরদখলকারী, এই ফ্যাসিস্ট শোষকদের কাছ থেকে জনগণের ক্ষমতায়ন যদি সুনিশ্চিত করতে হয়, তাহলে এটির বিরুদ্ধে তীব্র গণ আন্দোলনের কোনো বিকল্প আমাদের সামনে নেই। জনগণের একটি বিকল্প সংগ্রাম, জনগণের একটি বিকল্প এই অবৈধ সরকারকে উৎখাত করা, জনগণের একটি বিকল্প, সেটি হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করা। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা বিশ্বাস করি, বিশেষ করে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচিগুলো দেওয়া হয়েছে, যে দফাগুলো দেওয়া হয়েছে, দাবিগুলো দেওয়া হয়েছে, এটি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের মনের দাবি। বাংলাদেশের মানুষ তাদের নিত্য জীবনে প্রত্যেকটি মুহূর্তে যেসব সংকট মোকাবেলা করছে, যেসব ক্রাইসিসে তারা থাকছে, ছেলেমেয়েরা যেসব সংকটের মুখোমুখি আছে, সেগুলোকেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অ্যাড্রেস করার চেষ্টা করেছে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা যে যুগপৎ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেটি আমরা সেই কর্মসূচিগুলো পালন করে যাচ্ছি। এবং যে অর্থনৈতিক বিষয়টি আপনি শুরুতেই বললেন, তো সার্বিকভাবে আমাদের শেখ হাসিনা আমাদের $1 ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন দেখিয়েছিলেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা সেদিকেই যাচ্ছিলাম। অথচ এই আজকে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে নতুন করে দারিদ্র সীমার আওতায় আরো 1 কোটি মানুষ সেখানে নতুন করে সম্পৃক্ত হয়েছে। সোশ্যাল সেফটি নেটের আওতায় আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কয়েক কোটি মানুষকে এই সামাজিক সুরক্ষা খাতের আওতায় নিয়ে এসেছিলেন। আজকে কিন্তু সবগুলো এই যে রাষ্ট্রীয় কল্যাণধর্মী যে রাষ্ট্র ব্যবস্থা শেখ হাসিনা গড়ে তুলেছিলেন, ওয়েলফেয়ার ইকোনমি যেভাবে তিনি গড়ে তুলেছিলেন, সেটি কিন্তু আজকে এক ধরনের বিপর্যস্ত হয়েছে। টিসিবি কার্ড কিভাবে 40 লক্ষাধিক যারা একেবারে স্বল্প আয় করে তাদের বাতিল করা হয়েছে, সেটি তো আমরা দেখছি। আর যদি বৈশ্বিক ট্র্যাক রেকর্ড আপনি দেখেন, গোটা পৃথিবীতে মূল্যস্ফীতির কথাটাই যদি দেখেন, সেই মূল্যস্ফীতি কখনো 5.96 এর মধ্যেই থেকেছে। অথচ বাংলাদেশে সার্বিক মূল্যস্ফীতি 11.38, খাদ্য মূল্যস্ফীতি সেটা 14 ছুঁই, যেটি বাংলাদেশের ইতিহাসের ট্র্যাক রেকর্ড গড়েছে। এবং এই সমস্যাগুলো তারা নিরসন না করে তারা করছেটা কি? তারা একদিকে তারা এক এক সময় এক এক ধরনের ঘোষণা দিচ্ছে, কোনো ধরনের পরিকল্পনা নেই। এবং সর্বশেষ আমরা দেখলাম যে ভ্যাট ট্যাক্স সেটি বাড়িয়ে দেওয়া হলো 15% করে। এবং আপনি ফোনে কথা বলবেন, সেটি আওতায় আসছে। আপনি বাজারে গিয়ে কোনো কিছু কিনবেন, সেটি এই ভ্যাট ট্যাক্সের আওতায় আসছে। তারা এইদিকে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, জনগণের পকেট থেকে রাষ্ট্রীয় কোষাগারের টাকা নিচ্ছে। আর বিপরীতে তারা গ্রামীণ ব্যাংকে একেবারে তারা বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে, বিচার বিভাগ বলে তো আলাদা কিছু নেই, বিচার বিভাগ হচ্ছে এক্সিকিউটিভের একটি এক্সটেনশনে পরিণত হয়েছে। রায় কি হবে না হবে এটি এই যমুনা থেকে ঠিক করে দেওয়া হচ্ছে। এবং সেখানে তারা 666 কোটি টাকা তারা মওকুফ করে দিচ্ছে রাষ্ট্রীয় পাওনা। তারা গ্রামীণ ব্যাংকের টানা 5, জনগণের উপরে তারা 15% ভ্যাট ট্যাক্স দিচ্ছে। আর গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানকে তারা 5 বছরের কর মুক্তির আওতায় থাকার সুযোগ করে দিচ্ছে। তো আমাদের, এবং বিশেষ করে আমাদের কলকারখানার কথা যদি আপনি দেখেন, বাংলাদেশে তো বিনিয়োগের কোনো পরিবেশই নেই। এবং বাংলাদেশে যারা নিরপেক্ষ বিশ্লেষক রয়েছেন এবং যারা হয়তো আওয়ামী লীগ সরকারেরও সমালোচনা করেছেন, তারাও কিন্তু বলছেন যে বাংলাদেশে বিনিয়োগের ন্যূনতম কোনো পরিবেশ নেই, কলকারখানাগুলো অচলাবস্থার মধ্যে রয়েছে। শ্রমিকেরা যেভাবে বিশেষ করে কলকারখানা থেকে চাকরি ছাড়া হয়ে যাচ্ছে, তো বেকারত্ব কিন্তু একটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে মানুষ সেখানে সার পাচ্ছে না, এখানে বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে মানুষ যাচ্ছে। তো প্রত্যেকটি ক্ষেত্রেই একটি রাষ্ট্র ব্যবস্থাকে একটি হযবরল রাষ্ট্র ব্যবস্থার দিকে আসলে নিয়ে যাচ্ছে। তো যে কারণে আমরা মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ যে কর্মসূচিটি ঘোষণা দিয়েছে, এটি বাংলাদেশের জনগণের কর্মসূচি। এবং আমরা বিশ্বাস করি যে আজকে 1 তারিখ থেকে লিফলেট, প্রচারপত্র, বিল 1 থেকে 5 তারিখ পর্যন্ত যেটি চলবে, এবং আজকে এই কর্মসূচি সূত্র ধরেই বলি, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচির প্রতি আমরা সংহতি জানিয়েছি ছাত্র সমাজের পক্ষ থেকে। এবং একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ তার কিছু কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র সমাজের দাবিগুলোকে প্রাধান্য দিয়ে, যেটিতে আমরা বলেছি যে আমাদের ভবিষ্যতে এই আমাদের বিশেষ করে আমাদের জিডিপির 6% যেন শিক্ষা খাতে ব্যয় করা হয়, সে ব্যাপারে যেন জাতীয় ঐক্যমত্য তৈরি হয়, ছাত্র সংসদ ভিত্তিক
ছাত্র রাজনীতি যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়, এবং আমাদের যে বিশেষ করে কারিগরি কলেজগুলোতে যারা পড়ছে, কারিগরি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ছে, তাদের জন্য জব প্লেসমেন্টের সুবিধা হয়, লেখাপড়া শেষ করে এক ধরনের ক্যারিয়ার ফেস্টিভ্যালের মাধ্যমে হয়। আমাদের ছাত্ররা যারা রয়েছে, আমাদের ছাত্ররা যেন স্টুডেন্ট পাস ব্যবহার করে আমাদের গণপরিবহন ব্যবহার করতে পারে। এবং আমরা সবচেয়ে বেশি যেটিতে ফোকাস করেছি, আপনি জানেন যে এই 15 বছরে যতজন না ভেরিফিকেশনের কারণে চাকরি বাতিল হয়েছে, এই ফ্যাসিস্ট ইউনূস এক বিসিএসই তার চেয়ে বেশি, এমনকি শুধুমাত্র রেজাল্ট কিন্তু না, তাদের প্রশিক্ষণ শেষ, ট্রেনিং শেষ, তাদের চাকরি তারা বাতিল করে দিয়েছে। যে কারণে আমরা সুস্পষ্টভাবে বলেছি যে এই কেউ যদি ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে থাকে তাকে সেক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু ফৌজদারি অপরাধের দণ্ডপ্রাপ্ত, এমনকি মামলা থাকলেও তো সেটি নানা কারণেই মামলা হতে পারে, ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হওয়া ব্যতীত সবাইকে ভেরিফিকেশন প্রথাটি আমরা বাতিল করার জন্য আহ্বান জানিয়েছি। এবং আজকে বাংলাদেশে আপনি জানেন যে বিসিএস এর লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার নম্বর কিন্তু প্রকাশ করা হয় না, সেটি আমরা বলেছি। এবং বিসিএস কে 1 বছরের মধ্যেই, এই যে বিশেষ করে কিছুটা দীর্ঘসূত্রতা হয়েছে, আর এই সরকারের আমলে তো বিসিএস পরীক্ষা বলে কিছু নেই, তো সেখানে আমরা এই দীর্ঘসূত্রিতা যেন না থাকে সেই সমস্যাগুলো নিরসন করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এবং আমাদের ছেলে মেয়েদের অন্যান্য আনুষঙ্গিক সুবিধা, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান, এডুকেশন লোনের কথা আমরা বলেছি, যাতে করে উচ্চশিক্ষা অর্জন করতে পারে। তো এই দাবিগুলো এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দাবিগুলো রয়েছে, এটির জন্য 1 থেকে 5 তারিখ লিফলেট বিতরণ কর্মসূচি যেটি চলমান রয়েছে, 6 তারিখে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ মিছিল এবং সমাবেশ রয়েছে, 10 তারিখে আপনি জানেন যে বিক্ষোভ সমাবেশ রয়েছে, 14 তারিখ 16 তারিখে আমাদের অবরোধ, যেটি সড়ক পথ, রেলপথ, নৌপথ অবরোধ রয়েছে, এবং 18 তারিখে সর্বাত্মক হরতাল দেওয়া হয়েছে। এবং আমরা আজকে যদি বলি আমাদের আজকের দিনের অভিজ্ঞতা, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি, সেটি কিন্তু সাধারণ মানুষ, অনেকে হয়তো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তও নয়, তারা আমরা দেখেছি যে আমাদের কাছে ভিডিও আছে, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, অনেকে কিন্তু নিজেরা সেটি প্রিন্ট করে, আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে প্রিন্ট করে সাধারণ মানুষের কাছে নিজেরা প্রচারণা করেছে। অনেক জায়গায় আমরা দেখেছি দলীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করতে যাচ্ছে, সেখানে হয়তো এই ফ্যাসিস্টের পেটোয়া বাহিনী কিংবা তারা বাধা দেওয়ার চেষ্টা করছে, সাধারণ মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে। এবং যখন আওয়ামী লীগের বার্তা নিয়ে, শেখ হাসিনার বার্তা নিয়ে মানুষ এই লিফলেট বিতরণ করতে যাচ্ছে, চারপাশে একটি করতাল, চারপাশে একটি উদ্ভাস, চারপাশে একটা আনন্দমুখর পরিবেশ এবং সাধারণ মানুষের যে সমর্থন আসছে, আমরা মনে করি যে এই সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে আছে। সাধারণ মানুষের যে দাবি রয়েছে, মনের কথা রয়েছে, সাধারণ মানুষের যে বেদনা রয়েছে, ব্যথা রয়েছে, আওয়ামী লীগের কর্মসূচিতে সেই বেদনাগুলো ফুটে উঠেছে এবং আওয়ামী লীগ একটি পরিষ্কার রোড ম্যাপ দিয়েছে এগুলো সমাধান করার। এবং বাংলাদেশ আওয়ামী লীগের কাছ থেকে বাংলাদেশের মানুষ সেটি পেয়েছে। বিশেষ করে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি যেটি চাওয়া স্ট্যাবিলিটি, ডেভেলপমেন্ট, স্বস্তি, নিরাপত্তা, সেটি শেখ হাসিনা সরকারের কাছ থেকেই বাংলাদেশের মানুষ পেয়েছে। তো বাংলাদেশের মানুষ কিন্তু আজকে রেজাল্ট শিট দেখছে, এই সরকারের রেজাল্ট শিট দেখছে, শেখ হাসিনা সরকারের 15 বছরের রেজাল্ট শিট দেখছে। এবং সেখানে সুস্পষ্ট ভাবেই আজকে রাষ্ট্রীয়ভাবে তারা আজকে আমাদের প্রিয় নেত্রীকে নিয়ে, জনগণের নয়নমণিকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, তারা অপপ্রচার করছে, তারা প্রত্যেক দিন এই মিডিয়াগুলো কুক্ষিগত করে যা ইচ্ছে তাই প্রচার করছে, জনগণ কিন্তু লিখে দিচ্ছে শেখ হাসিনাতেই আস্থা। তারা এখানে এই টিসিবি কার্ড বাতিল করে দিচ্ছে, এই দিচ্ছে, মায়েরা কিন্তু মনে শেখ হাসিনার জন্য দোয়া করছে। এবং যারা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে, এক ধরনের ত্রাসের পরিবেশ, ভয়ের পরিবেশ রাখা হয়েছে, তাদেরকে কিন্তু নানাভাবে এক ধরনের নিপীড়নমূলক পরিবেশ তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগের কথা। এই যে সাধারণ মানুষের একটি স্বতঃস্ফূর্ত সমর্থন বাংলাদেশ আওয়ামী লীগ অর্জন করেছে, আমরা মনে করি যে এটি আওয়ামী লীগের শক্তি, এটি ছাত্রলীগের শক্তি, এবং এটির পর ভিত্তি করেই এই জবরদখলকারী সরকারের পরাজয় নিশ্চিত করতে হবে এবং জনগণই সেটি করবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, অনেক ধন্যবাদ সাদ্দাম। আমি এর পরের প্রশ্নটা, মানে সেটাও অনেকেই অভিযোগ করছে, সেটা আমি নিজে আসলে একই সমস্যাটা ফেস করি, সেটা হচ্ছে যোগাযোগ। অবশ্যই আপনাদের মানে কয়েক লক্ষ কর্মী, সবার সাথে যোগাযোগ করা সম্ভব না আপনাদের সরাসরি। অনেকে অভিযোগ করছে যে যোগাযোগ করে আপনাদেরকে পাওয়া যাচ্ছে না। তো এখন আপনারা মানে কোনো চেইন অফ কমান্ড কি তৈরি করেছেন কিনা, বা কোনো নির্দেশনা কি আছে কিনা, যেটার মাধ্যমে কর্মীরা, তৃণমূলে যে কর্মীরা আছে তারা যোগাযোগ করতে পারে একে অপরের সাথে বা সংগঠিত হতে পারে, বা কিভাবে আপনারা যোগাযোগটা মেনটেন করছেন, এই ব্যাপারে একটু যদি বলেন। আমি ইনানের কাছে যাবো এই প্রশ্নটা নিয়ে। এক সেকেন্ড ইনান। ফলপ্রসূ এবং সময়োপযোগী একটি বিষয় আপনি তুলে এনেছেন। দেখুন, এটি তো সত্য, 5 আগস্ট যা হয়েছে এই দেশে এবং 5 আগস্ট পরবর্তী সময়, অন্তত পরবর্তী 1-2 মাস যা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আমাদের যে সাংগঠনিক কাঠামো, আমাদের যে ইন্টারনাল অ্যাক্টিভিটি বা নেটওয়ার্ক, অভ্যন্তরীণ যোগাযোগ, সেটি কিন্তু অনেক ক্ষেত্রেই প্রথম 2 মাস খুবই বাধাগ্রস্ত ছিল, আগস্ট 5 তারিখ থেকে সেপ্টেম্বর অক্টোবরের শুরুর দিক পর্যন্ত। এরপর মোটামুটি সারা দেশে আমাদের যে কমিউনিকেশনটি, সেটি রিএস্টাবলিশ হয়
এবং এখন কিন্তু আমাদের 90% ক্ষেত্রে একেবারে উপজেলা ইউনিয়ন পর্যন্ত একটা কমিউনিকেশন চেইন রিবিল্ড হয়েছে, পুনর্স্থাপিত হয়েছে। আমি আমার নেতাকর্মীদের অনুরোধ করব, যারা ওয়ার্ডের নেতাকর্মী রয়েছেন, ইউনিয়নের ওয়ার্ড বলছি, তারা ইউনিয়ন পর্যায়ে যোগাযোগ করুন। ইউনিয়ন পর্যায়ে যদি যোগাযোগে কোনো সমন্বয়হীনতা দেখা দিতেই পারে। আসলে অনেকে অনেক রকম বিপদে আছে, এটা বলা যায় না। আমার বন্ধুদের আমি বলবো, দেখুন, এই মুহূর্তটি কারো উপর রাগ করে থাকার সময় নয়। অনেকে অনেক রকম বিপদে থাকতে পারেন, হয়তোবা আপনি জানেনও না। আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের লাশ পড়ে থাকছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের লাশ পড়ে থাকছে, জবাই করা লাশ বিভিন্ন ঝোপে ঝাড়ে পাওয়া যাচ্ছে, গাছের সাথে ঝুলানো অবস্থায় পাওয়া যাচ্ছে। কে জানে আপনি আপনার যেই নেতাকে, আপনার যেই ভাইকে একটা দিক নির্দেশনার জন্য খুঁজছেন, সে যে আজ লাশ হয়ে যায়নি, এটিরই বা নিশ্চয়তা কি? সুতরাং কেউ কারো উপর রাগ না রেখে সবাই সবার প্রতি সহানুভূতি, মমত্ববোধ, ভ্রাতৃত্ববোধ রেখে, হয়তোবা আপনি আপনার ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিকে পাচ্ছেন না, আপনি ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি বা সাংগঠনিকের সাথে কথা বলুন। তাকেও পাচ্ছেন না, ঠিক আছে, আপনি উপজেলা পর্যায়ে নেতৃত্বের সাথে কথা বলুন। ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে কমিউনিকেশনের জন্য গ্যাপ হলে জেলা পর্যায়ে কথা বলুন। জেলা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করুন, অথবা জেলা পর্যায় পর্যন্ত সরাসরি প্রেসিডেন্ট এবং আমার নিয়মিত, একেবারেই নিয়মিত যোগাযোগ হচ্ছে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত। এর বাইরে বিভিন্ন জায়গায়, কয়েকশো উপজেলায়, আমাদের তো প্রায় ১,৫০০ উপজেলা মর্যাদার সংগঠন, উপজেলা, পৌর, কলেজ, এই ধরনের ইউনিট, সেই পর্যন্তও কিন্তু আমাদের মোটামুটি একটা নিয়মিত কম বেশি যোগাযোগ হচ্ছে। তো তারপরও যদি যে কারো জায়গা থেকে কমিউনিকেশনে গ্যাপ মনে হয়, সে সরাসরি যোগাযোগ করতে পারে। অন্যথায় আমাদের যে সাংগঠনিক চেইন রয়েছে সেটি রিএস্টাবলিশ হয়েছে। হয়তোবা কেউ নিরাপত্তাজনিত কারণে নাম্বার পরিবর্তন করেছে, আপনার কাছে না থাকলে আপনার পাশের ইউনিয়নের কোনো বন্ধুর কাছে আছে। কেউ জেলা পেন্সিলের নাম্বার খুঁজছেন, পাচ্ছেন না, সে তার পাশে, আপনার ইউনিয়নে হয়তোবা কারো কাছে নাম্বারটি এখনো পৌঁছেনি, আপনি আপনার পাশের ইউনিয়নে যোগাযোগ করুন, অবশ্যই আপনি পেয়ে যাবেন। অধিকাংশ জায়গায় আমাদের যারা ইউনিট প্রধান রয়েছে, তারাও পুনরায় আবার অ্যাক্টিভ হয়েছেন এবং সংযোগটি স্থাপন করেছেন। আমাদের যে চেইনটি, সাংগঠনিক কাঠামোর নেটওয়ার্কটি, আমাদের তো কয়েক মিলিয়ন নেতাকর্মী। এই মিলিয়ন নেতাকর্মীর মধ্যে আমাদের যে কাঠামো বা ডেকোরাম বা চেইন ছিল, সেটি স্রষ্টার পরম কৃপায় আবার আমরা পুনর্স্থাপিত করতে পেরেছি। এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার যে নির্দেশনা ছিল, তার যে ডিরেকশন ছিল, এবং এমনকি আমরা খুব অবাক হয়েছি, আসলেই চোখে জল চলে আসছে, চোখে পানি চলে আসছে, দুঃখিত। মানে বঙ্গবন্ধু কন্যার কর্মী হতে পেরেছি। তিনি 5 আগস্ট থেকে পুরো আগস্ট মাস জুড়ে আমি এবং প্রেসিডেন্ট কিন্তু আসলে কমিউনিকেশনের বাইরে ছিলাম নিরাপত্তাজনিত কারণে। তিনি অনেক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে নিজে যোগাযোগ করেছেন। ছাত্রলীগ প্রেসিডেন্সির জায়গায় কিংবা আমাদের কেন্দ্রীয় জায়গায় তিনি নিজে কথা বলেছেন। তিনি নিজে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করেছেন, তাদের সমস্যা অসুবিধা নিয়ে কথা বলেছেন। সত্যি আমরা গর্বিত, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী। সত্যি আমরা গর্বিত, আমরা এমন একটি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি, যেই সংগঠনের নেতাকর্মীরা প্রত্যেকেই অন্য যে কোনো সংগঠনের শীর্ষ নেতৃত্বের থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, অনেক বেশি সাহসী। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সাদ্দাম, এরপর প্রশ্নটা আচ্ছা, ইনানের মাইকে মনে হয় একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই হোক, ইনান, আমি আপনাকে মিউট করে রাখছি, যখন আপনি কথা বলবেন আপনার কাছে যাবো। সাদ্দাম, এরপর প্রশ্নটা আপনার কাছে। আমরা মানে দেখলাম যে ক্ষমতা গ্রহণ করার পরে প্রথমেই হচ্ছে ইউনূস সাহেব যেটা করলেন যে ছাত্রলীগ নিষিদ্ধ করার। সো আমার কথা হচ্ছে যে ছাত্রলীগকে এত ভয় কেন? আপনার কেন মনে হয়? কেন ছাত্রলীগকে এত ভয় পায়? ছাত্রলীগ এখনো মাঠে আছে, আমরা দেখতে পাচ্ছি, সক্রিয় আছে। এটাই কি কারণ? বা আজকে যে কর্মসূচি হলো, আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য ভিডিও আসছে। এখন এই ব্যাপারে যদি আজকের বিষয় একটু স্পষ্ট আমাদেরকে একটু আপডেট দেন। আর হচ্ছে যে ছাত্রলীগকে ভয় পায় কেন? মানে ভয় পাওয়ার কারণটা কি? আপনাদের স্ট্রেংথটা কোথায়? কেন ইউনূস এত ভয় পায় ছাত্রলীগকে? ফ্যাসিস্ট ইউনূস তো ফ্যাসিস্ট ইয়াহিয়ার পথেই হেঁটেছে। আর আমরা মনে করি যে এই যে অবৈধ সরকার, যাদের জনগণের কোনো ম্যান্ডেট নেই, কোনো গণরায় নেই, কোনো সাংবিধানিক ধারাবাহিকতা নেই, জবরদখল করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, তাদের এই যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটির নিরাপত্তা, এটির সেফটি নিশ্চিত করার জন্যই তারা বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রহসন মন্তস্থ করেছে। কারণ তারা চায় যে তাদের যে অগণতান্ত্রিক ক্ষমতা, এটি যেন প্রশ্নহীনভাবে বাংলাদেশে পরিচালিত করা যায়। এবং তাদের যে পরবর্তী এজেন্ডাগুলো রয়েছে, যে মৌলবাদী কর্মকাণ্ডগুলোকে তারা পৃষ্ঠপোষকতা প্রদর্শন করছে, সেই বিষয়গুলো যেন নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হয়, সেটিও কিন্তু তাদের আরেকটি লক্ষ্য। এবং আমরা জানি যে এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ততা কাদের,
এটি কিন্তু আজকে বাংলাদেশের যারা নিরপেক্ষ বিশ্লেষক, যারা হয়তো আওয়ামী লীগের সমালোচক, ছাত্রলীগের সমালোচক, তাদের আলাপ আলোচনা, তাদের জবানবন্দিতেই ফুটে আসছে। এবং এটির জন্য সবচেয়ে বড় প্রমাণ কিন্তু সরকারের দেয়া বিজ্ঞাপন, সরকারের দেয়া প্রজ্ঞাপন, যে সরকার সেখানে বলছে তারা ইন্ডেমনিটি জারি করেছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মুক্তি দেওয়ার জন্য যেমন ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, আজকে সেই ধারাবাহিকতায় আজকে এই জবরদখলকারী ইউনূস তিনি আজকে এই ইন্ডেমনিটি দিয়েছে এবং ইন্ডেমনিটি দিয়ে বলেছে যে আপনি এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত এই সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যাবে না, তাদের কোনো প্রশ্ন করা যাবে না, তাদের বিষয়ে কোনো তদন্ত করা যাবে না। তো এই যে শিশু হত্যা করেছে, ছাত্রদের হত্যা করেছে, বিভিন্ন পর্যায়ে নাগরিকদের তারা হত্যা করেছে এবং এই মেটিকুলাস ডিজাইন যেটি তিনি নিজে বলেছেন, পরবর্তী এই সন্ত্রাসী সমন্বয়কগণ নিজেরা জবানবন্দিতে বলেছে যে তারা তাদের পরিকল্পনাটি কি ছিল, পুলিশকে তারা কিভাবে হত্যা করতে চেয়েছে, থানাগুলো তারা কিভাবে লুট করেছে, কিভাবে তাদের প্রস্তুতি ছিল। এবং 5 আগস্টের পরে যদি আপনি দেখেন যে কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হচ্ছে, জঙ্গিদের মুক্তি দেওয়া হচ্ছে। এই সরকার আদিবাসীদের উপরে যখন হামলা করা হয়, তখন আদিবাসীরা যখন প্রতিবাদ করে, তখন তাদের উপর হামলা করার জন্য পুলিশের কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না। যখন ইবতেদিয়া মাদ্রাসির শিক্ষকেরা যখন যৌক্তিক দাবিতে আন্দোলন করে, তখন কিন্তু পুলিশের পৌঁছাতে সময় লাগে না। অথচ এই একই অবৈধ সরকার তারা কিন্তু এই শীর্ষ সন্ত্রাসী জঙ্গিরা 5 আগস্ট কারাগার থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুক্তি পেয়েছে এবং তাদের ব্যাপারে কিন্তু এক ধরনের ব্ল্যাঙ্ক চেক তারা প্রদর্শন করেছে। তো এই যে হত্যাকাণ্ডের ঘটনাগুলোর ব্যাপারে বাংলাদেশের জনগণের ক্রমান্বয়ে সচেতনতা বাড়ছে, এটিকেও তারা যেন কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন না হয়, এটি তারা নিশ্চিত করতে চেয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশের তারুণ্য যারা এবং বাংলাদেশ ছাত্রলীগের যে সাংগঠনিক শক্তি রয়েছে, তরুণ প্রজন্মের সঙ্গে মিথস্ক্রিয়া রয়েছে এবং এটিকেও কোনোভাবে পরাহত করা, এটিকে ভিন্ন খাতে ঠেলে দেওয়া, এটি। এবং আরেকটি লক্ষ্য হচ্ছে যে এই নিষিদ্ধ করা, একদিকে নিষিদ্ধ করেছে, বিপরীত দিকে তারা জামাত শিবিরকে এক ধরনের ওপেন স্পেস দিয়েছে, স্টেট স্পন্সর্ড এক ধরনের তাদের স্পেস তারা তৈরি করে দিয়েছে। এই বিষয়গুলো সুনিশ্চিত করার লক্ষ্য এবং তারা যে আজকে দেশ থেকে যেভাবে এই নানা পন্থায় অর্থ লুট করা হচ্ছে, শেয়ার বাজার থেকে কেলেঙ্কারির ঘটনা ঘটছে এবং যা ইচ্ছে তাই করার যে কর্মকাণ্ড, এই সংবিধানে হাত দিচ্ছে, এটা করছে, সেটা করছে, নিয়ম শৃঙ্খলা, আইন বিধি সমস্ত কিছু লঙ্ঘন করছে, বিচারপতিদের কিভাবে অপসারণ করা হয়েছে, বিচারপতি নিয়োগ আইন করা হয়নি, অথচ 23 জন বিচারপতিকে কিভাবে নিয়োগ করা হয়েছে। এই যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা, মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, জবরদখল করা, প্রত্যেকটি ক্ষেত্রেই যে তাদের এই প্রবণতা, এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার যে প্রবণতা, এটিকে তারা নিরঙ্কুশ রাখতে চেয়েছে। তাদের ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে তারা অপ্রতিদ্বন্দ্বী করতে চেয়েছে এবং এটির কারণেই তারা এই বাংলাদেশ ছাত্রলীগের উপরেই নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাতে করে এটিকে নিরঙ্কুশ রাখা যায়। কিন্তু আমরা সুস্পষ্ট করে বলতে চাই যে এই বঙ্গবন্ধু যারা খুনি ছিল, তারাও হাতে রিভলভার নিয়ে 3 মাস বাংলাদেশ দৌর্দণ্ড প্রতাপে চালিয়েছে। তো এটাই এন্ড অফ হিস্ট্রি নয়, এটাই ইতিহাসের শেষ নয়। বাংলাদেশ ছাত্রলীগই শেষ কথা বলবে এবং এই জবরদখলকারী, এই খুনি, এই দখলদার বাহিনীর পতন ঘটিয়ে গণতন্ত্রের বিজয় বাংলাদেশ ছাত্রলীগের রচনা করবে। অনেক ধন্যবাদ সাদ্দাম। এরপরের প্রশ্নটা ইনান আপনার কাছে। আমি মানে ওই সাদ্দামের কাছ থেকে কিছুটা উত্তর পেলাম। আজকের আপডেট কি? আমরা আজকে কি শুনতে পাচ্ছি? ছাত্রলীগের কর্মসূচি কিভাবে পালন করছে? একটু যদি আজকের আপডেট। জি, ধন্যবাদ। আজকে তো আসলে খুবই অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি ইতিমধ্যেই। আপনি ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে হয়তোবা কয়েক শত প্রচারণার ভিডিও, ছবি আপনিও হয়তোবা দেখেছেন এবং আমাদের কাছে যেই রিপোর্ট তথ্য এসেছে সারাদিনের আমাদের দায়িত্বরত নেতৃবৃন্দের মাধ্যমে আমরা এখন পর্যন্ত যা তথ্য পেয়েছি, তাতে আজকে ছাত্রলীগের নেতাকর্মীরাই, রিপিট, শুধু ছাত্রলীগের নেতাকর্মীরাই কয়েক হাজার স্পটে সারা দেশে অন্তত 1,500 থেকে 2,000 স্পটে তারা লিফলেট এবং প্রচারপত্র বিলি হয়েছে। এবং খুব ইন্টারেস্টিং যে ইস্যুটি হচ্ছে সেটি হচ্ছে জনগণ খুবই আন্তরিকভাবে তাদের গ্রহণ করেছে। পাবলিক রেসপন্স ইজ ভেরি হাই এবং খুবই আন্তরিক। এটা আমাদের জন্য খুবই আনন্দের একটি বিষয় এবং জনগণ কিন্তু ফুঁসে উঠছে। আমাদের নেতাকর্মীরা যেখানেই গিয়েছে তারা শুধু লিফলেটটি হাতে দিয়ে বলেছে, আমি জয় বাংলার লোক। আমাদের নেতাকর্মীরা যেখানেই গিয়েছে তারা শুধু লিফলেটটি হাতে দিয়ে বলেছে, আমি শেখ হাসিনার লোক। অনেক জায়গায় অনেক ছবি আছে, আমি দেখে আবেগ আপ্লুত হয়ে গিয়েছি যে হয়তোবা একজন মাছের বাজারে মাছ ব্যবসায়ী, তাকে জয় বাংলার লোক বলে যখন লিফলেটটি দেওয়া হচ্ছে, সে তার ওই হাতে মাছটি রেখে সে আমার কর্মীকে হয়তোবা জড়িয়ে ধরছে যে ভাই আমাদের বাঁচান। আজকে যে লোকটি রিক্সা চালায় সে হয়তোবা রিক্সার সিটে বসে আমার নেতাকে, আমার কর্মীকে জড়িয়ে ধরছে।
এটি কিন্তু মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস। মানুষের কণ্ঠস্বরকে কিন্তু বেশি দিন আর দাবিয়ে রাখা যাবে না। সুযোগ নেই। মানুষ ফুঁসে উঠছে। জনরোষে পড়ে ক্ষতিকর কিছু হওয়ার আগে আমি মনে করি তাদের পথ ছেড়ে গণতান্ত্রিক ধারায় সংবিধান সম্মতভাবে দেশকে সংবিধানের নিয়ম অনুযায়ী সাংবিধানিক লোকদের হাতে ফিরিয়ে দিয়ে ভালোই কেটে পড়াটাই উত্তম। আজকে আমাদের নেতাকর্মীরা ফেব্রুয়ারি মাস জুড়ে আমাদের যেই কর্মসূচি, সেই কর্মসূচির যে শুভ সূচনা করেছে, যে শুরু করেছে, যে আভাস আমরা পাচ্ছি, আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারি মাস জুড়ে আমাদের এই কর্মসূচি যা ঘোষিত হয়েছে শতভাগ সফল হবে। এবং আজকে ইতিমধ্যেই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তোবা পেয়েছেন যে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকেও কিন্তু শিক্ষার্থীদের বেশ কিছু ইস্যু সম্বলিত একটি প্রচারপত্র বা লিফলেট আমাদের এই আন্দোলন কেন্দ্রিক, সেটি কিন্তু ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং হচ্ছে। রাত 10টা নাগাদ সেটি পাবলিশ হয়েছে এবং আগামী কয়েকদিন আওয়ামী লীগের এই প্রচারপত্র বিলির পাশাপাশি ছাত্রলীগের প্রচারপত্রটিও আমাদের নেতাকর্মীরা তাদের যথাসাধ্য যথাসম্ভব মানুষের মাঝে, জনগণের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। এবং যেহেতু 6 তারিখে আমাদের প্রতিবাদ সভা এবং মিছিল রয়েছে, আমরা তো অবশ্যই বুঝতে পারছি তারা অগণতান্ত্রিকভাবে অবৈধ উপায়ে ধরপাকড়ের অপচেষ্টা করবে। নেতাকর্মীদের সতর্কও থাকতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ইনান। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যে আন্দোলনের যে কারণ, আমাদের বাংলাদেশের বর্তমানে যে অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক যে অস্থিতিশীলতা চলছে, আপনি সাদ্দামের কাছে যাব। আপনি কি মনে করেন যে এটা শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতার ফল, নাকি এর পিছনে সামাজিক কোনো কারণও আছে, যেটা মানে আমরা শুনতে পাই যে কোচিং সেন্টার গুলো এই আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছে, কারণ এদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। এটা সরাসরি শিক্ষার সাথে জড়িত, যেহেতু শিক্ষার যে আধুনিকায়নের চেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগ করেছিল, এবং যে প্রচেষ্টা আমরা দেখেছি, যে সিস্টেমটা কানাডাতে আছে, সুইডেন, নরওয়ে, ওই দেশগুলোতে দেখা যাচ্ছে, ওরকম একটা সিস্টেমকে হঠাৎ করে দেখা গেল কোচিং সেন্টারের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে এর কারণে, এবং শিক্ষকরা প্রাইভেট পড়াতে পারছেন না। মানে আমি এই প্রসঙ্গটা আনার চেষ্টা করছি, কারণ মানুষকে আসলে বুঝতেও হবে যে আসলে এই আন্দোলনের পিছনে কি কারণটা, কারা রাস্তায় নেমে এসেছিল, কারা ইন্ধন দিয়েছে। সো এই সামাজিক কারণগুলো কিভাবে ইনফ্লুয়েন্স করেছে, এটা এই প্রসঙ্গে যদি আপনি একটু বলেন, সাদ্দাম। ধন্যবাদ। আমি যদি বলি তাহলে কিন্তু আমরা একটি বক্তব্য বারবার নিয়ে আসার চেষ্টা করছি যে কোটা সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলনে সরকার পক্ষ আন্তরিক ভূমিকা পালন করেছে। এটির একটি শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী সমাধান যেন হয়, সরকার সর্বোচ্চ সচেষ্ট থেকেছে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ ছাত্র সংগঠন হিসেবে কোটা সংস্কারের দাবিতে আমরা কর্মসূচি পালন করেছি, মন্ত্রণালয়গুলোর কাছে বক্তব্য তুলে ধরেছি, অ্যাটর্নি জেনারেল অফিসে আমরা যোগাযোগ করেছি এবং ডোর টু ডোর ক্যাম্পেইন করে শিক্ষার্থীদের মতামত আমরা সংগ্রহ করছি যে কোটা সংস্কার কিভাবে করা প্রয়োজন। এবং সেটির প্রেক্ষিতে যেহেতু এটি বিচার বিভাগীয় পর্যবেক্ষণের মধ্যে ছিল, একটি কিন্তু সমাধানও হয়েছে, যেটি আমরা বিশেষ করে আমরা সিভিল সোসাইটি, আমাদের গণমাধ্যমের বন্ধু এবং শিক্ষার্থীদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই। 11 জুলাই থেকে কিন্তু বাংলাদেশের সত্যিকার অর্থে কোনো কোটা কার্যকর ছিল না। যখন হাইকোর্টের রায়ের উপর স্টে অর্ডার প্রদান করা হয়, তারপর থেকে কিন্তু 11 জুলাই যে বাংলাদেশের চাকরির পরীক্ষা দিয়েছে, চাকরির পরীক্ষা আবেদন করেছে, কারো ক্ষেত্রেই কিন্তু কোনো কোটা কার্যকর ছিল না। পরবর্তীতে এটিকে আপনারা তো এটি ইতিমধ্যে সবার সামনে উন্মোচিত হয়েছে, এই লাশের রাজনীতি কায়েম করা, স্নাইপার রাইফেল দিয়ে শিশুদের হত্যা করা, ছাত্রদের হত্যা করা, কিশোরদের হত্যা করা, এবং এই অভূতপূর্ব পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করেছে তাদের ঘোষিত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, এবং যেটির পুরস্কার হিসেবে তারা পরবর্তীতে সন্ত্রাসীদের অবমুক্তি দিয়েছে। তো আমরা মনে করি যে এই প্রেক্ষাপটটি তারা তৈরি করেছে, এটি সুপরিকল্পিত ছিল, দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ এটির সঙ্গে ছিল। এবং আপনি যে কম্পোনেন্ট গুলোর কথা বলছেন, সেটি যারা সমাজের বিভিন্ন এক ধরনের ইভিল অ্যালায়েন্স গড়ে উঠেছিল বলে আমি মনে করি, কারণ এটির সঙ্গে নানা পক্ষ এটির সঙ্গে সম্পৃক্ত থেকেছে, বিশেষ করে মৌলবাদী সংগঠনগুলো, যারা হয়তো প্রকাশ্যে তারা জানে যে বাংলাদেশের মানুষ কখনই মৌলবাদীদের সমর্থন করবে না, যে কারণে তারা কিন্তু ভেগ ধরেছে, ছদ্মবেশ ধারণ করেছে। সেটি তারা হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত, ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ত, তারা কিন্তু এক ধরনের সেই ভিন্ন রূপ ধারণ করে এটিকে তারা এক ধরনের মোড় দেওয়ার চেষ্টা করেছে। এবং এটির সঙ্গে আরো অনেক কম্পোনেন্ট সম্পৃক্ত রয়েছে, এবং আমি মনে করি যে এটির প্রমাণ আমরা মনে করি সময়ের সঙ্গে সঙ্গে আরো দৃশ্যমান প্রমাণ আমরা সময়ের সঙ্গে সঙ্গে অনেক বেশি পাবো, যে এটির পুরো প্রেক্ষাপটটি তারা কিভাবে তৈরি করেছে, কিভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, সেটির অনেক প্রমাণ আমরা মনে করি যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সামনে আরো বেশি পরিষ্কার হবে। অনেক ধন্যবাদ সাদ্দাম। আমি এবার একটু মানে সরাসরি আন্দোলনের বিষয়ে আবার ফেরত আসি। সেটা হচ্ছে যে আমাদের যে আজকের যে কর্মসূচি,
আপনার এই কর্মসূচি নিয়ে আমি জানি যে হ্যাঁ আপনাদের সাথে অনেকেরই যোগাযোগ আছে। আমি ইনান প্রথমে আপনাকে দিয়ে শুরু করি এই প্রশ্নটা। সো আমি জানি যে যোগাযোগ আছে অনেকের সাথে যোগাযোগ নাই। বাংলাদেশ ছাত্রলীগের যারা নেতাকর্মী আছে তাদের জন্য আপনার কোনো নির্দিষ্ট কোনো দিক নির্দেশনা আছে কিনা সেটা একটু যদি শেয়ার করেন। ইনানের কাছে যাব। জি দেখুন, এই ফেব্রুয়ারির কর্মসূচি তো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রদান করা হয়েছে। তারই ফলো আপ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ যেহেতু দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলে, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে, সেক্ষেত্রে আমরাও প্রাসঙ্গিক কর্মসূচি দিয়েছি। তো এই প্রেক্ষিতে নেতাকর্মীদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো আজকে ফেব্রুয়ারির এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যেভাবে দেশের যে কি অবস্থা সেটা তো আমরা সবাই ভালো করে জানি। এই প্রেক্ষাপটে আমাদের নেতাকর্মীরা যেভাবে আজকে কর্মসূচি শুরু করেছেন, আমি অনুরোধ করব এই স্পৃহা, এই অদম্য মনোবলকে হৃদয়ে ধারণ করে আপনারা এই ফেব্রুয়ারি মাস জুড়ে আমাদের কর্মসূচিগুলোকে সফল করবেন এবং 52 ভাষা আন্দোলনে যেভাবে আমাদের এই বাংলার সন্তানেরা, দামাল ছেলেরা নিজেদের মুখের ভাষার জন্য, মাতৃভাষার জন্য জীবনপণ লড়াই করে দাবি ছিনিয়ে এনেছেন, প্রয়োজনে আমাদেরকেও সেই পথেই হাঁটতে হবে এবং যে কোনো মূল্যে আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত এই ফেব্রুয়ারির কর্মসূচি সফল করতে হবে। তবে নেতাকর্মীদেরকে আমি এটাও বলবো, অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, কারণ এই অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার, অগণতান্ত্রিক সরকার, যেই সরকারের অধীনে দেশে আইনের শাসন বলতে কিছু নেই, সেই সরকার আপনাকে মব সন্ত্রাসের মাধ্যমে হোক কিংবা অবৈধ উপায়ে হোক আটক করে কিংবা গ্রেপ্তার করে অথবা রাস্তায় ফেলে পিটিয়ে মেরে অথবা জবাই করে অথবা আপনাকে পঙ্গু করে যে কোনো ভাবে তার হীন স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবে। সুতরাং আমি নেতাকর্মীদেরকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, আমাদের কর্মসূচি সফল করতে হবে, তবে নিজেদেরকে যতটা সম্ভব সতর্ক রাখতে হবে, সচেতন থাকতে হবে এবং নিজেদের অবস্থান সম্পর্কে কিংবা নিজেদের মুভমেন্ট সম্পর্কে অবশ্যই খুব বুঝে শুনে কথা বলতে হবে। কারণ আমরা কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছি, আমরা ইতিমধ্যেই জানছি বিভিন্নভাবে, যেহেতু তারা অনেক পয়সা নিয়ে এসেছেন, মৌলবাদী শক্তির একটি বিশাল এজেন্ডা, বৈশ্বিক বিভিন্ন পক্ষের একটি বিভিন্ন রকমের বহুমাত্রিক এজেন্ডা নিয়ে তারা এই দেশে এসে ওই যে পাইরেটস অফ দি ক্যারিবিয়ান, যেমন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলোতে ধ্বংসযজ্ঞ চালাতে আমরা সিনেমায় দেখেছি, তারা হচ্ছেন পাইরেটস অফ দি বে অফ বেঙ্গল। আমাদের বঙ্গোপসাগরের থেকে মনে হয় যেন উঠে এসে তারা দেশটাকে দস্যুর রাজ্যে পরিণত করেছে, মবের মুল্লুকে পরিণত করেছে। সুতরাং তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ তারা পয়সা বিছিয়ে নানান ফন্দি ফিকির করে আমাদের নেতাকর্মীদেরকে নানানভাবে ট্রাপে ফেলে, নানান ষড়যন্ত্রে আবদ্ধ করে তারা কিন্তু নেতাকর্মীদের অবস্থান শনাক্ত করার কিংবা তাদেরকে ধরার অপচেষ্টা করছেন। ইতিমধ্যেই জনগণ বিভিন্ন জায়গায় প্রতিরোধ শুরু করেছেন, প্রতিরোধ করছেন, অবশ্যই সামনের দিনে এই প্রতিরোধ মহিরুহে পরিণত হবে। আমি নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো, যে কোনো ভাবে আপনারা আপনাদের সতর্কতা অবলম্বন করবেন, সচেতন থাকবেন, কোনোভাবেই নিজেদের অবস্থান কাউকে বলাটা আমি সমীচীন বলে মনে করি না। অনেক ধন্যবাদ ইনান। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি অলমোস্ট। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখনো জানাতে পারেন, আপনারা আমি নেওয়ার চেষ্টা করব। এরপরের প্রশ্নটা আমার যাবে হচ্ছে যে আন্দোলন প্রসঙ্গে সাদ্দাম আপনার কাছে। সো বাংলাদেশের আমাদের যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি কি মনে করেন যে এই আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে ফেলা সম্ভব বা ইতিমধ্যে সরকারকে চাপে ফেলা গিয়েছে বলে কি মনে হচ্ছে আপনার কাছে? এবং সেই সাথে দেশবাসীর প্রতি ছাত্রলীগের পক্ষ থেকে আপনি কোনো বার্তা দিতে চান কিনা সেটা যদি একটু শেয়ার করেন। ধন্যবাদ। আমি আগের প্রসঙ্গ থেকে একটু টানি, সেটি হচ্ছে যে সামাজিক কম্পোনেন্টের যে আলোচনাটি আপনি করেছেন, যে এটির প্রেক্ষাপট, এটি আমি মনে করি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে গণতান্ত্রিকভাবে পরাজিত করার মতো ক্যাপাসিটি জনসমর্থনপূর্ণ দলেরই ছিল না, যে কারণে তারা সবসময় একটি অগণতান্ত্রিক পন্থার দিকে সবসময় একটি খুঁজছিল এবং যে সার্বভৌমত্ব রক্ষা, সেটির ব্যাপারে আওয়ামী লীগের যে কম্প্রোমাইজ না করা এক ধরনের আপোষহীন মনোভাব, এটিও হয়তো কোনো না কোনো ভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদেরকে উৎসাহিত করেছে। আর আওয়ামী লীগ হচ্ছে একই সঙ্গে ধর্মনিরপেক্ষ মূল্যবোধ এটির এবং প্রগতিশীল রাষ্ট্র ভাবনা
এই যে লিবারেল চিন্তা ভাবনাগুলো রয়েছে সেটির একটি বড় রক্ষা কবচ হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার। তো এটিকেও তারা আসলে ধূলিসাৎ করে দিতে চেয়েছে এবং এটির মাধ্যমে তারা এই বিভিন্ন রক্ষণশীল সামাজিক প্রকরণগুলো এটির সঙ্গে তারা সম্পৃক্ত করার চেষ্টা করেছে। আর আপনি যেটি বলেছেন যে আমাদের সরকারকে চাপে ফেলা, সরকারকে প্রথম কথা হচ্ছে এটি স্বঘোষিত সরকার, এটি সেই সরকার কোনো সরকারই নয়। এটিকে আজকে তো তারা ট্রল করে বলছে, কেউ বলছে এটি এনজিওগ্রাম সরকার, কেউ বলছে বেসরকারি সরকার, অনেকে বলছে কিশোর গ্যাং সরকার। তো এই কেউ বলছে কতিপয় তন্ত্রের সরকার, কেউ বলছে এক ধরনের স্বঘোষিত সরকার, চোর ডাকাতের সরকার। তো এইভাবেই তো এটি চলছে। তো এই সরকারকে চাপে ফেলারও কিছু নেই। আমরা মনে করি যে এই সরকারকে বিদায় করাই একমাত্র পন্থা হতে পারে। তো আমরা মনে করি যে এই সরকারের কাছে জনগণের কোনো প্রত্যাশা নেই। জনগণ একটি বাস্তবতার মুখোমুখি হয়েছে এবং জনগণ 5ই আগস্টের পর থেকে কিন্তু জনগণের উপলব্ধি রয়েছে। জনগণকে ভয়, ত্রাস, হুমকি ধামকি, এক ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ রাখার প্রচেষ্টা আছে। কিন্তু আজকে দেখুন যে এই যে সংকটকালীন একটি সময় তারা উপহার দিয়েছে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। মানুষ কিন্তু জয় বাংলা ধ্বনিটি যখন শুনে মানুষ কিন্তু আত্মবিশ্বাসী হয়। হয়তো সে আওয়ামী লীগ করে না, হয়তো সে ছাত্রলীগ করে না। মানুষ যখন শেখ হাসিনা কথাটি শুনতে পায়, বাংলাদেশের মানুষের হৃদয়ে কিন্তু তাড়না তৈরি হয়, এক ধরনের প্রণোদনা তৈরি হয়, একটি উচ্ছ্বাস আমরা দেখতে পাই। তো আমরা বিশ্বাস করি যে এই লক্ষ্যেই, কারণ আমাদের গণতন্ত্রকে যদি আমরা নিরাপদ করতে চাই, জাতীয় সার্বভৌমত্ব স্বাধীনতাকে যদি আমরা নিরাপদ করতে চাই, এবং বাংলাদেশের যে স্থিতিশীলতা এবং যে অর্থনৈতিক অগ্রগতি এবং ভবিষ্যতে অসংখ্য সম্ভাবনার দুয়ার যদি আমরা বাংলাদেশে উন্মোচিত করতে চাই, তাহলে কিন্তু এই সরকারের, এই অবৈধ সরকারের বিদায় নেওয়ার কোনো বিকল্প আমাদের সামনে নেই। এটি বাংলাদেশের তরুণ প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রজন্মের ভবিষ্যৎ। এবং আমরা যে ধরনের গণতান্ত্রিক দেশ, রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই, সমাজে, প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয়ভাবে আমরা যেটি চাই, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এই সরকার আমাদের জন্য একটি আতঙ্ক। এবং আরেকটি আতঙ্ক সেটি হচ্ছে গোটা পৃথিবীর জন্য যেটি বাস্তবতা, এবং যেটি আমরা মনে করি যে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য হুমকি, সেটি হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে আজকে এখানে উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালিত করার সুযোগ দেওয়া হচ্ছে। এক ধরনের ধর্মীয় অভ্যুত্থানের প্ল্যাটফর্ম কিন্তু অঘোষিতভাবে তৈরি হয়ে রয়েছে। তারা এই সরকারের ভেতরে এক ধরনের ডিপ স্টেট তারা গড়ে তুলেছে, এবং যেটি তারা নানা ধরনের প্রকরণ ব্যবহার করে সামনের দিকে কিন্তু আজকে হয়তো জনগণের প্রতিবাদের কারণে অনেক কিছু তারা বলছে না, কিন্তু তাদের মূল লক্ষ্য কিন্তু বাংলাদেশকে ভিন্ন খাতের দিকে নিয়ে যাওয়া, একটি মৌলবাদী রাষ্ট্রের দিকে তারা পরিণত করতে চাওয়া। তো এই কারণেই আমরা মনে করি যে আমাদের এই সরকারকে হটাতে হবে, এই সরকারকে বিদায় করতে হবে। এটি বাংলাদেশের জনগণের এক দফা, এটি বাংলাদেশের জনগণের একমাত্র দাবি। তো সেই লক্ষ্যে ধাপে ধাপে আন্দোলন কর্মসূচি তৈরি হচ্ছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে সময়োচিত কর্মসূচি গ্রহণ করেছে, এটি আমরা মনে করি যে জনগণকে আর ওই জনগণই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচিকে এগিয়ে নেবে। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চাপিয়ে দেওয়া হচ্ছে, যতই তারা জুলুম চাপিয়ে দিচ্ছে, ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীরা আরো বেশি প্রতিরোধী হচ্ছে। যতই তারা নির্যাতন নিষ্পেষণ করছে, আমাদের ঐক্য আরো তারা তত বেশি শক্তিশালী হচ্ছে। বাংলাদেশকেই তো তারা একটি বৃহত্তর কারাগারে পরিণত করেছে। তো পেছনে দেয়ালে তো আমাদের পিঠ ঠেকে গেছে, যে কারণে আমাদের কেবল একটি রাস্তা রয়েছে, সেটি হচ্ছে সম্মুখে অগ্রবর্তী হওয়া। সে কারণেই বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে আহ্বান জানাবো, গণতন্ত্রকামী মানুষকে আহ্বান জানাবো, বাংলাদেশে যারা একটা ইতিবাচক রাজনৈতিক পরিবেশ দেখতে চায়, গণতান্ত্রিক বিকাশ যারা বাংলাদেশে দেখতে চায়, তাদের সবার প্রতি আহ্বান জানাবো। এবং বিশেষ করে আমাদের যারা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী রয়েছে, সবার প্রতি আহ্বান জানাবো যে আমাদের এই লড়াইয়ে লড়তে হবে, এই লড়াইয়ে আমাদেরকে বিজয়ী হতে হবে। আমরা যেন সবাই মনে রাখি যে আমাদের পরিবারের নাম হচ্ছে জয় বাংলা, আমাদের স্বজনের নাম হচ্ছে শেখ হাসিনা, আমাদের পিতার নাম বঙ্গবন্ধু, আমাদের জীবনের নাম সংগ্রাম, এবং আমাদের লক্ষ্যের নাম বিজয়। এবং সেই বিজয়টি হচ্ছে এই দখলদার বাহিনীর পরাজয় ঘটিয়ে গণতন্ত্রকে মুক্ত করা। এবং তারা যে রিসেট বাটন কথা বলেছে, তাদের রিসেট বাটন নয়, আমরা রিস্টোর ডেমোক্রেসি করব। আমাদের বাংলাদেশকে আবার নতুন করে আমরা রিক্লেইম করব, বাংলাদেশে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র নিরাপদ থাকবে। সেই লক্ষ্যে আমরা মনে করি যে ধাপে ধাপে আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করবে। অনেক ধন্যবাদ সাদ্দাম। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা যদি সারসংক্ষেপ করতে হয়, আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র পুনরুদ্ধার ও বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগ যৌথভাবে যে লড়াই চালিয়ে যাচ্ছে, তা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে। ভবিষ্যতে এই লড়াই কিভাবে সামনের দিকে এগোবে তা নির্ভর করছে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অংশ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই সাদ্দাম হোসেন এবং শেখ ইনানকে। আশা করি ভবিষ্যতেও বিভিন্ন রকমের আমাদের আলোচনায় আমরা আপনাদেরকে পাবো, এবং আগামীতে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনারা সঙ্গে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।